বাংলাদেশের ক্রিকেটে একটা করে সময় যায় বা গিয়েছে এর আগে, ধরুন একটা সময় নিশ্চয়ই মনে আছে সাকিব আল হাসান ময় আমাদের ক্রিকেট, একটা সময় আমাদের ক্রিকেট তামিম ইকবাল ময়, কখনো মুশফিকুর রহিম, কখনো সৌম্য সরকার ইভেন। কিন্তু একটা বিষয় ধরুন, একটা অরা বলে একটা ব্যাপার আছে, একটা ধরুন একটা পেস বোলারের মধ্যে যে ব্যাপারটা থাকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, সেইটা যেন মিসিং ছিল বাংলাদেশের ক্রিকেটে। হ্যাঁ, মাশরাফি একেবারে শুরুর দিকে হয়তো ছিল, পরে তো তার গতি একেবারে কমে গিয়েছে। রুবেল যতটা না তিনি ম্যাচ উইনিংয়ের জন্য পরিচিত আলোচিত, তার চেয়ে অনেক বেশি সমালোচনা হয় তার ম্যাচ হারানোর জন্য। বাট আমাদের এখন এই ক্রিকেটের সময়টা হচ্ছে নাহিদ রানাময়, এবং আমরা আসলে ভেরি লাকি যে আমরা এটা উইটনেস করতে পারছি নাহিদ রানাকে। কিন্তু নাহিদ রানা কিন্তু আসলে আমি আজকে কথা বলতে চাই না, ভিডিও করতে চাই না। এর মধ্যে তিনি এত কিছু করেছেন পিএসএল এ, ওয়ানডেতে, বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন ধরনের গেমে, এবং টেস্টে এসেও তিনি যেটা আজকে করে দেখালেন বাংলাদেশের জয়েন্ট নায়ক নিঃসন্দেহে তিনি। স্পেশালি রিজওয়ানকে করা তার ওই বোলটা, এটাই আসলে জানান দেয় যে আমাদের একজন নাহিদ রানা এসেছে যিনি বিশ্ব মঞ্চে আসলে গতির ঝড় তোলার জন্যই পরিচিত হতে চান, এবং সেভাবেই তার পরিচিতিটা ছড়াচ্ছে। বাট আমি আজকের ভিডিওটা করতে চাই, এই ভিডিওটাতে আসলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে, অ্যাজ আ ব্যাটসম্যান, অ্যাজ আ ক্যাপ্টেন, এবং এবং একজন ক্রিকেটার, সব কিছু মিলে এই ম্যাচটা আলোচনা হওয়া উচিত নাজমুল হোসেন শান্তর জন্য। আমরা জানি যে শান্তর আসলে অনেক হেটার, আমরা শান্তকে নিয়ে অনেক 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 রকম সমালোচনা আছে, এবং সেই শান্ত যখন আমাদের টেস্টের ক্যাপ্টেন্সি শুধুমাত্র পেলেন নানান মান অভিমানের পর, এবং তিনি যখন ব্যাটিংয়ে এরকম ধারাবাহিক হয়ে উঠলেন, তখন আসলে এই শান্তকেই যেন আমরা নতুন করে আবিষ্কার করছি। এবং আমার এসে হঠাৎ করে এখন আজকে এসে রিয়ালাইজ হচ্ছে যে বাংলাদেশের এই পলিসিটা অ্যাকচুয়ালি ইট ইজ স্টার্টিং টু ওয়ার্ক। 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন। আমি জানি যে এটা সাধারণত এটার খুব বেশি ভালো এক্সাম্পল নেই, বাংলাদেশে তো আরও নেই, বাট এই জায়গাটা স্পেশালি আমার কাছে এখন এসে মনে হচ্ছে যে যেন 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন এই পলিসিটা কাজ করতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটে। কেন আমি শান্তকে নিয়ে এই ভিডিওটা করছি? কারণ হচ্ছে দেখেন, আজকে আমি নিজেও খানিকটা সন্দিহান ছিলাম, স্পেশালি যখন ডিক্লেয়ার করে দিল বাংলাদেশ। অবভিয়াসলি পরের বলে এসে আউট হয়ে যেতে পারতো, এবং 9 উইকেট পড়ে গেলে ডিক্লেয়ার করে দেওয়া এটা একটা কমন প্র্যাকটিস। কিন্তু এরকম একটা মোমেন্টে শেষ দিন আপনি যখন চাইবেন যতটা সম্ভব সেফ রান করে অ্যাটলিস্ট আপনি টেস্টের 3টা যে ফলাফল হয়, জয়, ড্র এবং হার, এই 3টার একটাকে একেবারে নাই করে দিতে, অদৃশ্য করে দিতে, সো আপনি হারার কোনো সম্ভাবনাই রাখবেন না। সো আপনার ওই এনাফ রান থাকবে সেভ, যেন এটা রান তারা করতে গিয়ে আয়দা তারা অল আউট হবে অথবা আমার ম্যাচটা ড্র হবে। সেই জায়গাটায় ওই শেষ উইকেটে আমি এক্সপেক্ট করেছিলাম যে বাংলাদেশ হয়তো বা অল আউট হওয়া পর্যন্ত ব্যাট করবে। সো যখন ডিক্লেয়ার করে দিল, খানিকটা তো একটু খটকা লেগেছিল, এই মনের মধ্যে ডাক দিয়েছিল যে আরে আরও 10-15 রান তো হতো। শেষ পর্যন্ত 267 কি এনাফ হলো। বাট এইটা আমরা ভুলে গিয়েছিলাম অনেকেই, যে মিরপুরে এত রান চেস করে কিন্তু জয়ের রেকর্ড নেই 4th ইনিংসে। সো বাংলাদেশ এই ম্যাচে প্রথমে এগিয়ে যায় আগে ব্যাট করাতে 1st ইনিংসে, এবং সেই জায়গাটায় নাজমুল হোসেন শান্তর এই সেঞ্চুরি, 2nd ইনিংসে তো সেঞ্চুরি মিস হওয়ার আক্ষেপটা বরং হতে পারে। সো আমি কেন তাহলে শান্তকে নিয়ে ভিডিও করছি? বিকজ শান্তর ক্যাপ্টেন্সি, সাহসী সিদ্ধান্ত তিনি যেভাবে নিয়েছেন, ওই জায়গাটা ইনিংস ডিক্লেয়ার করে এবং জয়ের জন্য খেলা, এবং একটা প্রপার প্ল্যানিং করার খেলা। এরকম টেস্টে বাংলাদেশ যে এইভাবে কোনো কিছু প্ল্যান করে সেটা এক্সিকিউট করবে এবং ম্যাচটা জিতবে, ঠিকঠাক হবে সব কিছু, যেটা সাধারণত বাসবলের ক্ষেত্রে হয় না। আপনি জানেন যে বেন স্টোকস অনেকবার, ম্যাককোলাম, তারা এরকম ডিক্লেয়ার করে ম্যাচ হেরে গিয়েছে। ওই ঝুঁকিটা তো টেস্ট ক্রিকেটে সবসময় থাকে, কারণ এটা 15টা সেশনের খেলা, প্রতি মুহূর্তে রং বদল হয়, এবং বাংলাদেশ আজকে সেই সেশনে যেভাবে ম্যাচটাতে ফিরেছে, যেভাবে ম্যাচটা কন্ট্রোল করেছে, এবং নাজমুল হোসেন শান্ত, অল ক্রেডিট গোস টু হিম ওয়ান্স এগেইন, যেভাবে তিনি তার বোলারদের লেলিয়ে দিয়েছেন, ইউজ করেছেন, উইকেটটা যেভাবে প্রপারলি বাংলাদেশ রিড করেছে, যেটা সবসময় বাংলাদেশ বুঝতে ভুল করে, এ সব কিছু মিলে বাংলাদেশের উইনটা একটা 10 আউট অফ 10। হ্যাঁ, আমরা টানা 3টা টেস্ট জিতলাম পাকিস্তানের সঙ্গে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলের ফার্স্ট উইন, 16টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের এখন। ঘরের মাঠে প্রথমবারের মতো আমরা পাকিস্তানকে হারালাম, এবং পাকিস্তানের সঙ্গে এখন আমাদের সিরিজ হারের সংখ্যা নেই কোনোভাবেই। আমরা পাকিস্তানের সঙ্গে এই সিরিজটার হারছি না, টানা 2টো সিরিজ, একটা তাদের সঙ্গে জিতেছি, আরেকটা হয়তো আইদার ড্র হবে বা বাংলাদেশ এখন সিরিজ জিতবে, এই দুটো পথই এখন খোলা। যদিও সিলেট নিয়ে অনেক কথা হচ্ছে যে সিলেটে আসলে বৃষ্টির একটা সংখ্যা আছে, ফলে ওই ভেন্যুটা আবার মিরপুরেই করা যায় কিনা। মিরপুরের যে স্যালুট টু আওয়ার গ্রাউন্ডসম্যান, ভাই রে ভাই, ম্যাজিক্যাল পুরা, মানে ঝুম বৃষ্টি, মাঠে পুরা অলমোস্ট পায়ের পাতা পর্যন্ত পানি, 10 মিনিট আধা ঘন্টার মধ্যে মাঠের সেই পানি গায়েব এবং খেলা শুরু হয়ে যাচ্ছে। অল ক্রেডিট গোস টু আওয়ার গ্রাউন্ডসম্যান, এবং দুর্দান্ত ড্রেনেজ সিস্টেম, যেটা দেখে নিউজিল্যান্ড ব্ল্যাক কাপটা তো অবাক হয়েছিল। সো কামিং ব্যাক টু দ্য ম্যাচ এগেন,
আমি অ্যাকচুয়ালি এই ম্যাচের পরে নাজমুল হোসেন শান্তকে আমার কাছে মনে হচ্ছে তিনি অনেক পরিণত, প্রপার টেস্ট ব্যাটার এবং একজন সহজাত নেতা এবং ক্যাপ্টেন বাংলাদেশের জন্য। তাকে যেভাবে যেরকম সাপোর্টটা দেওয়া দরকার সেটাই বাকিরা দিয়েছেন। বাংলাদেশের এই ম্যাচে শান্তর সাহসী সিদ্ধান্ত, ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং ছাড়াও আমার কাছে মনে হয়েছে এই ম্যাচে জয়ের সবচেয়ে দুটো দলের মধ্যে বড় পার্থক্য করে দিয়েছে। বোলিং ওয়াইজ ব্যাটিং ওয়াইজ ধরুন পার্থক্য তো আছেই, বাট চোখে পড়ার মতো পার্থক্য যেটা বাংলাদেশের জন্য মানে সবসময় খুব টেনশনে থাকে সেটা হচ্ছে লোয়ার অর্ডার বা টেল এন্ডার। আপনি যদি দেখেন দুই দলের মধ্যে পার্থক্যটা গড়ে গেছে শেষ 4 ব্যাটসম্যান। তাসকিনের ওই 27 রান ফার্স্ট ইনিংসে, সঙ্গে তাইজুলের ওই সাপোর্ট, সেকেন্ড ইনিংসে হচ্ছে মেহেদী হাসান মিরাজ, শেষে তো আর ব্যাট করতে নামেনি নাহিদ রানা, কিন্তু আবারও তাসকিনের ডাবল ডিজিট, হ্যাঁ 11 রান, বাট ভেরি ভ্যালুয়েবল 11 রান। এবং ওই ইন্টেন্টটা, ওই অ্যালাইনমেন্টটা দলের একদম সবার সঙ্গে, প্রপার প্ল্যানটা যে করেছে টিমের সবাই মিলে যে সেটা এক্সিকিউট করতে চায়, সেই ক্ষুধাটা, মানে এরকম সিচুয়েশন ভাই বৃষ্টিতে ম্যাচ, অনিশ্চয়তা, ছোট হয়ে যাচ্ছে দৈর্ঘ্য, আপনি জানেন যে আচ্ছা 70 to 75 ওভার্স পাবেন, সেখানে 267 রানের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, আবার অপোনেন্টের 10 উইকেট নেওয়ার জন্য আপনার যা করা দরকার আপনি সেটা করছেন। ট্রেমেন্ডাস পারফরমেন্স, টিম পারফরমেন্স। সো শেষ 4 জনের কথা বলছি না, বাংলাদেশের সাথে বললাম। পাকিস্তানের এবার আপনি স্কোর কার্ডে গিয়ে শেষ 4 ব্যাটারের কন্ট্রিবিউশনটা দেখেন, তারা সবাই মিলে ওই তাসকিনের সমান রানটাও করতে পারেননি। এবং এই জায়গাটাই অফকোর্স কাজ করে মূলত হচ্ছে নাহিদ রানার মতো গতিসম্পন্ন পেসার, যেটা আমরা এই সেকেন্ড ইনিংসে দেখলাম পাকিস্তানের। আগের ম্যাচে কিন্তু তাদের শেষ 4 জনকে কিছু বুঝতেই দেননি মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। মিরাজের ফাইফার এগেইন মেহেদী হাসান মিরাজ, তাকে নিয়েও হয়তো বা অনেক রকম সমালোচনা হয়, কথা হয়, বাট টেস্টে মিরাজ অ্যাকচুয়ালি সাকিব আল হাসানের জায়গাটা তিনি নেওয়ার যোগ্য। আমরা বলি না সাকিবের পরবর্তী মিরাজের মধ্যে সাকিবের ছায়া বা মিরাজকে ভাবা হচ্ছিল, সেটা তিনি হতে পারছেন না। হ্যাঁ, লিমিটেড ওভারে পারছেন না। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ ইজ আওয়ার, মানে আমাদের ওই ভরসার জায়গা তিনি, যে তার ওই বোলিং এবং তার ব্যাটিং শেষ দিকে অ্যাকচুয়ালি ইট ম্যাটার্স এবং ম্যাচে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সো মেহেদী হাসান মিরাজের জন্য আসলে এটা একটা দারুণ 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 ম্যাচ। তাইজুল ইসলাম, যিনি সাধারণত আনসাং হিরো, দেখেন 250 উইকেট হয়ে গেছে টেস্টে, এবং এই ম্যাচেও তার কন্ট্রিবিউশন দুটো, এবং আজকে তো আমি বলবো যে তিনি আসলে ওই গেটটা ওপেন করেছেন ঠিক যখন থার্ড সেশনের শুরুর ওভারেই তিনি যেভাবে ফাঁদে ফেললেন। সো তাইজুল ইসলাম হচ্ছেন আমাদের টেস্টের একটা কি বলবো ওটাকে, ওয়ার্ক হর্স মূলত। তাকে দিয়ে আপনি যা করাতে চান করাতে পারবেন, এবং একদম মাথা নিচু করে চোখ বন্ধ করে ক্যাপ্টেনের কথা শুনে তিনি সেই কাজগুলো করে যাবেন এবং ইমপ্লিমেন্ট করবেন। সো এই ম্যাচের জয়ের পাশাপাশি বাংলাদেশ জিতেছে, সিরিজটা নিশ্চিত করেছে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দল হিসেবে বাংলাদেশ খুব পরিণত হয়েছে, প্রপার টেস্ট ক্রিকেটটা খেলেছে। কারণ টেস্টে আপনাকে সময়ের সঙ্গে আপনার ডিসিশন প্ল্যানিং চেঞ্জ করতে হয়, বাংলাদেশ সেটা খুবই দারুণভাবে করেছে এই টেস্টে। শেষ দিনের বিশেষ করে ওই যে ওই মাইন্ডসেটটা নিয়ে নামা যে আমি 300-এর কাছাকাছি একটা রান করবো আমাদের ব্যাটাররা, এবং সেই জায়গাটায় 87 রান হওয়ার পরেও নাজমুল হোসেন শান্ত হ্যাঁ রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন। অন্য সময় এটা অনেক সমালোচনা হতো, কিন্তু আমি শিওর আজকে এটা অন্তত সমালোচনা কোনো সুযোগ নেই, বিকজ তিনি তার নিজের চেয়ে দলটাকে বড় করে দেখছিলেন, যে ওই সময়টা আসলে তার স্কোরিং শট দরকার ছিল, রান করা দরকার ছিল, যেটা বাকি ব্যাটাররাও করেছেন। কেউই আসলে কোনো ব্যক্তিগত গ্লোরির চিন্তা করেননি। এটা আরেকটা দারুণ দারুণ মেসেজ এবং স্টেটমেন্ট বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে। সো ভেরি ওয়েল ডান বাংলাদেশ দল, এবং পাকিস্তানের জন্য আসলে নাথিং ইজ গোয়িং রাইট ফর দেম। আমি শিওর যে পাকিস্তানে এই ম্যাচ হারের পর সাবেকরা আবারও ধুয়ে দিবে তাদেরকে। সো আমরা সেটা নিয়ে কথা না বলি, বলার কিছু নেই, বরং বাংলাদেশের জন্য নেক্সট টেস্টে আরেকটু অপরচুনিটি আসবে, বিকজ আমাদের এবাদতকে হয়তো আমরা ড্রপ করার সুযোগ পাবো, উইকেট দেখে আরেকজন পেসারকে এখানে খেলানোর সুযোগ পাওয়া যেতে পারে, কিংবা আরেকজন স্পিনারেরও চলে আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা ভুলে গেছি লাস্টে এসে বলতে, মিরপুরের উইকেট, এটাও আরেকটা ক্রেডিট পাবে দারুণভাবে শেষ দিনও যেভাবে, হ্যাঁ আনইভেন বাউন্স, এটা তো মিরপুরের খুবই প্রথাগত, হঠাৎ করে বল উঠছে নামছে নিচু হয়ে যাচ্ছে, বাট স্টিল আমার কাছে মনে হয় শেষ দিনেও এসে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চটা দেওয়ার জন্য পিচ খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা মিরপুরের এই ম্যাচে আমরা সেটা পেয়েছি। সো ওভারঅল আ কমপ্লিট উইন ফর বাংলাদেশ। কংগ্রাচুলেশন টু নাজমুল হোসেন শান্ত ওয়ান্স এগেন। আর নাহিদ রানা, নতুন করে বলার কিছু নেই নাহিদ রানাকে নিয়ে, আগের ভিডিওটা দেখে নিন। ওকে, বাই বাই।